আজকের অনুষ্ঠানের সভাপতি সহকর্মীবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো, জলযান এবং এই যে অনুষ্ঠানটা করোনা ভাইরাস থাকা সত্ত্বেও এই সময় এই অনুষ্ঠানটা যে আপনারা সফলভাবে করছেন, সেই জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং আয়োজককারী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা, আমার ছোট 3 ভাই সহ পরিবারে যারা শাহাদাত বরণ করছেন তাদের সবাইকে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল বিএনপি সরকারের আমলে। আমরা হারিয়েছিলাম আইভি রহমান সহ আমাদের 22 জন নেতা কর্মীকে। আমি তাদেরও স্মরণ করি। অনেকেই এখনও পঙ্গু, অনেকে দীর্ঘদিন পঙ্গুত্ব বরণ করার পর বা ওই গ্রেনেডের জন্য পরে ধীরে ধীরে মৃত্যুবরণ করেছে। আর এখনও যারা বেঁচে আছেন, আমাদের প্রায় 1000-এর উপর কর্মী আহত হয়েছে। তো আমাদের প্রায় 400 জন কর্মীর উপর নেতাকর্মী অত্যন্ত এখনও সেই স্প্লিন্টার নিয়ে প্রতিদিন নিয়ত মানবেতর জীবনযাপন করছে বা অনেকেই কষ্ট করছে। সুধীমণ্ডলী, আমাদের স্বাধীনতা অর্জন জাতির পিতার একটা লক্ষ্য ছিল। 48 সালে সেই ভাষা আন্দোলন, অর্থাৎ মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিরোধ করবার যে আন্দোলন, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা অর্জনের জন্য যে আন্দোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন, শুরু করেছিলেন এবং ধাপে ধাপে এই বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। নদীমাতৃক দেশ বাংলাদেশ। একটা মানুষের শরীরে যেমন শিরা উপশিরা রক্ত প্রবাহিত হয়, এই বাংলাদেশ একটা বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপটা বেঁচেই আছে কিন্তু এই নদী বাহিত পলি দ্বারাই সৃষ্ট এবং এর মাধ্যমেই কিন্তু বেঁচে আছে। কাজেই এই নদীমাতৃক বাংলাদেশকে আর্থসামাজিক উন্নতি করতে হলে আমাদের এই নদীর প্রতি বা যে সমস্ত জলাধারগুলি আছে তার প্রতি আমাদের যত্নবান হতে হবে। তাছাড়া ভৌগোলিক অবস্থানের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এমন একটা অবস্থান, যে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, সবসময় বলতেন যে তিনি এই বাংলাদেশকে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট, অর্থাৎ প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন। অর্থাৎ এই বাংলাদেশের মাধ্যমেই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মানে পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা সেতুবন্ধ রচনা করতে পারি এই বাংলাদেশ, যদি আমরা যথাযথভাবে পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। সেখানে আমাদের নৌপথ, আমাদের আকাশপথ, আমাদের সড়কপথ, সব পথগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রেলপথ। এবং সেদিকে লক্ষ্য রেখে তিনি কিন্তু একদিকে যখন স্বাধীনতা বিধ্বস্ত একটা দেশকে গড়ে তোলেন, পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। আর আমরা যখন আন্দোলন করেছিলাম তখনকার সেই স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, সেই পদ্মা মেঘনা যমুনার বিধৌত এই বাংলাদেশ, যে বাংলাদেশকেই আমরা গড়ে তুলতে চাই। তিনি যখন এই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, সেই সময় তিনি 7টি ড্রেজার এবং নৌযানে প্রশিক্ষিত জনবল তৈরির জন্য সৃষ্টি করেন চট্টগ্রাম মেরিন একাডেমি। আর নৌপথ কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা সহজ ও সুগম করার লক্ষ্যে গঠন করেন BIWTC। এছাড়া যৌথ নদী কমিশন তিনি গঠন করেছিলেন, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। আর তাছাড়া যৌথ নদী কমিশন শুধু বাংলাদেশের অভ্যন্তরে না, হিমালয় থেকে যে নদীগুলি নেমে এসেছে বা অন্যান্য অঞ্চল থেকে
আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে সেই নদীর পানির বন্টন থেকে শুরু করে সেগুলি যথাযথ ব্যবহার হয় তার জন্য এই কমিশন গঠন করে তিনি কাজ শুরু করেছিলেন। মাত্র ৩.৫ বছর তো সময় পেয়েছিলেন, তার মধ্যে এত কাজ তিনি করে গিয়েছিলেন যেটা চিন্তাও করা যায় না। এবং নদী খনন, নদীকে ড্রেজিং, নদী ড্রেজিং করা, ক্যাপিটাল ড্রেজিং এবং মেনটেন্যান্স ড্রেজিং, এটা সবসময় কিন্তু তিনি চিন্তা করতেন। এবং আমাদের ছোটোবেলার থেকে আমরা জানি এই কথাটা তিনি সবসময় বলতেন যে আমাদের এই নদীগুলি ড্রেজিং করা একান্তভাবে দরকার, এবং যে কারণেই তিনি এই পদক্ষেপ নেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে জাতিপিতাকে ৭৫ সালে ১৫ আগস্ট হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, আসলে যারা ক্ষমতায় ছিল আপনারা যদি একটু হিসাব করে দেখেন, এই মাটিতে তাদের জন্ম ছিল না বা বাংলাদেশকেও তারা জানেনি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। তারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের উন্নয়নে কিন্তু তারা কোনো কাজ করেনি, বা যে পদক্ষেপগুলি জাতিপিতা নিয়েছিলেন সেগুলি হয়তো যতদিন পারে তার শুভ ফলটা ভোগ করেছে, কিন্তু এরপরে তা অনুসরণ করে বাংলাদেশের উন্নয়নে কোনো অবদানই তারা রাখেনি। যাই হোক, আমরা প্রথমে ৯৬ সালে সরকারে আসি, তখন থেকে আমাদের একটা উদ্যোগ ছিল জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে নদীগুলিকে ড্রেজিং করা, নাব্যতা বৃদ্ধি করা এবং আমাদের এই নৌপথগুলি আবার চালু করা। আমরা সেভাবেই বিভিন্ন পদক্ষেপ নিই, নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধে বিশেষভাবে আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। বর্তমানে যেমন আমরা ২০০৯ দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, আবার আমরা আমাদের দেশে প্রায় ছোট বড় সকল নদী, খাল, জলাধার, বিল, পুকুর, ডোবা যেখানে যা আছে সেগুলি যেভাবে সেখানে যেন আমাদের পানিটা সংরক্ষণ হয় তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এই কাজগুলি আমরা করে যাচ্ছি। একসময় আমাদের বাংলাদেশে যোগাযোগ মাধ্যম ছিল নৌপথ, এবং সবথেকে অল্প খরচে আর নিরাপদে নৌপথেই কিন্তু পণ্য পরিবহন করা যায়। আর অল্প খরচে পণ্য পরিবহন হলে পরে তার দামও কম হয়, মানুষের কাজেও লাগে। কিন্তু ৭৫ পরবর্তী যারা ক্ষমতা আসে, আসলে তারা ব্যবসাটা বড় করে দেখতো, তাদের কাছে নানা ধরনের যেমন বাসের ব্যবসা, ট্রাকের ব্যবসা, এইসব ব্যবসার দিকে যতটা নজর দিয়েছে তার নৌপথগুলির দিকে সেইভাবে কোনো যত্ন নেয় নাই। আমাদের দেশে সর্বমোট প্রায় ২৪,০০০ কিলোমিটার নৌপথ ছিল, যা মাত্র ৬,০০০ কিলোমিটার পরিবহন কাজে ব্যবহার হতো এবং শুষ্ক মৌসুমে তার অর্ধেকেও নেমে এসেছিল। বর্তমানে আমাদের গৃহীত বিভিন্ন পদক্ষেপে আমরা যেহেতু নৌপথগুলিকে উন্নয়ন করা এবং নৌ পরিবহন ব্যবস্থা আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করি, যার ফলে এখন ৪,৫০০ উন্নীত হয়েছে, কিন্তু এটাকে আমাদের আরও উন্নত করতে হবে। আভ্যন্তরীণ নৌপথের পুনরুদ্ধার এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা গ্রহণ করেছি। আর সেই অনুযায়ী ব্যাপকভাবে সারা বাংলাদেশের মানে নদী খনন করা, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে পরিকল্পনা আমরা নিয়েছি যে আমরা ২০২৪-২৫ সালের মধ্যে ১০,০০০ কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেনটেন্যান্স ড্রেজিংটা করতে হবে, একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে যে সবথেকে বেশি পলি বহন করি আমরা বাংলাদেশ, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এইভাবে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া আমরা বন্দর সংযোগকারী নদী, চ্যানেলসমূহ ড্রেজিং এবং রাস্তাসমূহ ৬ লেন ও ৪ লেনে উন্নীত করারও পরিকল্পনা নিয়েছি, অর্থাৎ সমগ্র বাংলাদেশে আমরা একটা যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করে যাচ্ছি। আন্তর্জাতিক সমুদ্র বন্দরের সাথে আভ্যন্তরীণ নৌপথগুলোর সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের আমদানি রপ্তানি আরও সুযোগ সৃষ্টি হচ্ছে, আরও সুগম হচ্ছে। আর আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যকে সহজ করার লক্ষ্যে ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য আরও বাড়িয়ে দেওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। তাছাড়া বাংলাদেশের বন্দরগুলি যেন নেপাল, ভুটান, ভারত এরা ব্যবহার করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি ইতিমধ্যেই, এবং আমাদের নৌবন্দরগুলি বা সমুদ্র বন্দরগুলি তারা যেন ব্যবহার করতে পারে তার জন্য তাদের সাথে আমাদের সেই সমঝোতা হয়েছে এবং ইতিমধ্যে তারা সেটা ব্যবহার করতে শুরু করেছে। তাতে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হবে।
সেই সাথে আমাদের যেমন ঢাকা রাজধানী আগে বসতি গড়েই উঠতো নদী তীরে, ঢাকা চারপাশ ঘিরে 4টা নদী, অপরিকল্পিত ব্রিজ নির্মাণ এবং বিভিন্ন কারণে এবং দখলের ফলে তাছাড়া দূষণের ফলে সেগুলি খুবই করুণ অবস্থা। তো সেগুলি যাতে পুনঃখনন হয় এবং যে ব্রিজগুলি এখনও নিচু, যেখান থেকে নৌযান চলতে পারে না, সেগুলির পরিবর্তে নতুনভাবে আবার ব্রিজ করা অথবা সেগুলিকে সংস্কার করা, এইভাবে সেগুলি আরও গভীরতা বৃদ্ধি করা, অর্থাৎ পানির প্রবাহটা যেন অব্যাহত থাকে। আর দূষণমুক্ত করবার জন্য প্রত্যেকটা শিল্প অঞ্চলে দূষণমুক্ত করার ব্যবস্থা যাতে নেওয়া হয় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাছাড়া নদীর তীরগুলিকেও আমরা উন্নত করছি, দখলমুক্ত করে সেখানে মানুষ যেন একটু বেড়াতে পারে, ঘুরতে পারে বা সেখানে যেতে পারে, তার সৌন্দর্য বর্ধনের আমরা ব্যবস্থা নিয়েছি। মংলা বন্দরের কথা আপনারা অনেকে জানেন। মংলা বন্দর একসময় ছিল চালনা বন্দর, সেটা পরে নদী সরে যায়, এরপর মংলায় সেই বন্দরটা হয়। কিন্তু এই বন্দরটা যাতে ভালোভাবে সচল হয় তার জন্য জাতির পিতা নিজে উদ্যোগ নিয়ে যে ঘাসিয়াখালী যে নদীটা সেটা ড্রেজিং করেন, ড্রেজিং করে সেখান থেকে যাতে পণ্য পরিবহন হতে পারে তার ব্যবস্থা নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, আপনারা জানেন যে 75-এর পর 21 বছর পর আমি সরকারে আসি এবং তখন আমরা দেখলাম যে মংলা বন্দর মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমাদের সবসময় একটা ছিল যে প্রায় 40 ভাগ খাদ্য সামগ্রী মংলায় নামতো এবং খুব সহজে নৌপথে বিভিন্ন অঞ্চলে পৌঁছে যেত। কিন্তু এই ঘাসিয়াখালী নদীটা এটা প্রায় বন্ধ অবস্থায়। যা দ্বিতীয়বার, প্রথমবার অনেক চেষ্টা করেছিলাম, দ্বিতীয়বার যখন আসি তখন দেখি মংলা বন্দর সম্পূর্ণভাবেই বন্ধ। আর ওখান থেকে সুন্দরবনের ভিতর থেকে আরেকটা নদীর নাম হচ্ছে শাল্লা নদী, এবং শাল্লা নদীতে প্রায় 6-7 মাইল ভিতর থেকে ঘুরে এরপর পণ্য নিয়ে আসতে হয়। কিন্তু এই জায়গাটা সেখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তারা যেমন পানি খেতে আসে বা তাদের, এবং ওখানে আমাদের ডলফিন আছে, আর এত দূর ঘুরে আসা প্রায় 10-12 কিলোমিটার ভিতর থেকে আসতে গেলে আমাদের যেমন সুন্দরবনেরও ক্ষতি হয়, আবার সময়ও বেশি লাগে। আমি সরকার আসার পর এই ঘাসিয়াখালী নদী আবার, এটাকে ঘাসিয়াখালী খাল বলা হয়, এই খালটা আবার পুনঃখনন করে দিয়েছি। কিন্তু এটা একবার খনন করে দিলেই হবে না, এটা প্রতি বছর মেনটেনেন্স করতে হবে, কারণ পশুর নদীতে সব থেকে বেশি পলি আসে। কাজেই সেটা সবসময় প্রতি বছরই ড্রেজিং করতে হবে, যার জন্য মংলা বন্দরের জন্য আলাদা ড্রেজার কেনারও আমরা ব্যবস্থা করে দিয়েছি। তো সেইগুলি আমাদের করতে হবে। এখানে একটা কথা আমি বলবো, আমাদের অনেকেই সুন্দরবন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, অনেক কথা বলেন। আমরা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গেলাম তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তো তাদের কাছে আমার প্রশ্ন, ঘাসিয়ার খালটা যখন বন্ধ হয়ে গেল আর সুন্দরবনের ভিতর থেকে, যেখানে জীববৈচিত্র্য পরিপূর্ণ জায়গা, যারা নীরবে সুন্দরভাবে তারা বসবাস করতো, কখনো ওখানে তাদেরকে কেউ বিরক্তও করতে পারতো না, সেখান থেকে যখন জাহাজ আসে তখন আমাদের এই আন্দোলনকারীরা তারা চুপ ছিলেন কেন? তারা কখনো এই কথাটা আনেননি কেন যে সুন্দরবনের ভিতর থেকে পণ্য পরিবহন করলে ওই জায়গাগুলিতে জীববৈচিত্র্য নষ্ট হবে, সুন্দরবনও নষ্ট হতে পারে, কারণ সুন্দরবনের এত গভীর থেকে তারা জাহাজ নিয়ে আসে। তখন কিন্তু আমাদের এই আন্দোলনকারীরা কখনো ওই বিষয়টা চিন্তাও করেননি, বলেনও নি। কিন্তু যখন মংলা বন্দরটা করা হয় তখনও কিন্তু সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং আমরা যেটা করেছি সেটাও এখান থেকে অনেক দূরে, এবং যেটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনের যে অংশটা ঘোষণা দিয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই সেটা করা হয়েছিল 98 সালে। সেখান থেকেও প্রায় 200 কিলোমিটার দূরে। কাজে এখানে সুপার ক্রিটিক্যাল আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছি। আর এই একটা প্রতিষ্ঠানকে ঘিরে ওই অঞ্চলের মানুষ, যাদের কোনো কাজই ছিল না, তারা কোনো কিছু করে খেতে পারতো না, কোনো কর্মসংস্থান ব্যবস্থা ছিল না, একটু মাছ ধরা অথবা তাদের প্রকৃতপক্ষে তারা খুব দরিদ্র এবং খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতো। শুধুমাত্র মংলা বন্দরটা যেটুকু তাদের
আর্থিক সচ্ছলতা দিত, কিন্তু এখন এই একটা জায়গা ঘিরেই তাদের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এবং জায়গাটা অনেকটা আধুনিকায়ন হচ্ছে। কাজে আমরা সেই চ্যানেলটাও আবার নাব্যতা ফিরিয়ে এনেছি এবং এই ঘাসিয়াখালী চ্যানেল আমাদের জন্য এখন যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। শাল্লা নদী থেকে এখন আর পণ্যবাহী জাহাজ আসে না। সেখানে আমাদের সুন্দরবন এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সেগুলি আরও বৃদ্ধি পাচ্ছে এবং সেটা মানে সংরক্ষিত হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আমরা সবসময় যেটা চেষ্টা করব, জাতির পিতার যে নীতিমালা বা চিন্তাভাবনা ছিল সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তিনি মাত্র 7টি ড্রেজার এনে দিয়েছেন, আর 96 সালে আমি কয়েকটা ড্রেজার এনেছিলাম। নেদারল্যান্ড সরকার আমাকে একটা ছোট্ট ড্রেজার উপহারও দিয়েছিল। এরপরে যারা অর্থাৎ 75 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের আমলে কিন্তু কোনো ড্রেজার সংগ্রহ করা বা নদী খনন করা এদিকে তাদের কোনো দৃষ্টি ছিল না। যাক, 96 সালে আমরা কিছু শুরু করি, এরপর আবার 2009 সালে সরকারি এসে আমরা পদক্ষেপ নেই এবং সেই থেকে আমরা এ পর্যন্ত 15 সাল পর্যন্ত 18টা ড্রেজার সংগ্রহ করি এবং আজকে আরও 20টা ড্রেজার বিডব্লিউটি এর বহরে যুক্ত হয়ে মোট 45টি ড্রেজার এখন আমাদের হচ্ছে। এছাড়া বেসরকারি খাতকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। বেসরকারি খাতে 150টা ড্রেজার তাদের আছে। কাজে তারাও নদীর ড্রেজিংয়ের কাজ করছে এবং অনেক কাজ আমরা তাদেরকে দিয়ে থাকি। বেসরকারি ড্রেজার দিয়ে বছরে প্রায় 700 থেকে 750 লক্ষ ঘনমিটার ড্রেজিং করা যায়। আর আমাদের নদ নদীগুলির সংরক্ষণের জন্য ড্রেজিংয়ের চাহিদা প্রায় 1,600 লক্ষ ঘনমিটার। সরকারি প্রতিষ্ঠান এ সকল ড্রেজার যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ করতে হবে এবং ড্রেজার পরিচালনার দক্ষ জনবল সৃষ্টিরও ব্যবস্থা করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা বিআইডব্লিউটিএতে একটি ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে, কারণ ড্রেজিংটা কীভাবে হবে এবং ড্রেজারগুলি মেনটেন্যান্স করা বা সেখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত লোক আমাদের দরকার। আবার ড্রেজিং করে যে পলিটা আমরা পাচ্ছি সেটাও আমরা যথাযথভাবে কী কী কাজে লাগাতে পারি, সেটা এক জায়গা থেকে ড্রেজিং করে নদীতে ফেললেই হবে না, এটাও কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এই সম্পদটাও কিন্তু আমাদের অনেক অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা ব্যবহার করতে পারি, যেটা ইতিমধ্যে কিছু কিছু আমরা করে যাচ্ছি, সেটাও আমরা করতে পারি। সেজন্য আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা নিচ্ছি। আমি আশা করি যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটি সংগৃহীত প্রশিক্ষণ জাহাজ DS ইলিয়াস আহমেদ চৌধুরী, অর্থাৎ তাকে সবাই দাদাভাই হিসেবে চিনত, তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন 70 সালেও, সংবিধানে তার সই রয়েছে। 91 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু বারবার তিনি সংসদ সদস্য ছিলেন। তো তার নামে এটা দেওয়া হয়েছে TS ইলিয়াস। আর 20টি কাটার সেকশন ড্রেজার সহ মোট 103টি ড্রেজিং সহায়ক নৌযান, স্পেশাল ইন্সপেকশন ভেসেল পরিদর্শী সহ জাহাজসমূহ নৌপথের নাব্যতা উদ্ধার, নৌপথ পরিচালনা ও উন্নয়ন এবং দক্ষ নৌকর্মী সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এতে তারা ট্রেনিং নেবে, তারা নিজেদের দেশে তো কর্মসংস্থান হবেই, আবার বাইরেও তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি হবার সুযোগ সৃষ্টি করবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যেখানে নৌ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা ও পরিবহন সেক্টরে উন্নয়নে সার্বিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে 1972 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, অর্থাৎ BIWTC। তার যে এই যে দূরদর্শী চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে, সেটাই সব থেকে বড় কথা। সেই সাথে আরেকটি কাজ তিনি করে গিয়েছিলেন, সমুদ্র সীমায় আমাদের যে অধিকারটা রয়েছে সেটাও তিনি নিশ্চিত করে গিয়েছিলেন। মিয়ানমারের সাথে আলোচনা করে আমাদের সমুদ্র সীমায় কতটুকু আমাদের অধিকার হবে সেটা যেমন তিনি সুনির্দিষ্ট করে যান। আর ভারতের সঙ্গে আলোচনা তিনি শুরু করেছিলেন কিন্তু সম্পন্ন করে যেতে পারেননি, এবং তিনি প্রথম 1974 সালে একটি আইন করে দিয়ে যান, দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 সালে তিনি এই টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট করেন, যেটা জাতিসংঘ করেছে
1982 সালে। অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু এটা অনেক দেশ করতে পারেনি, বা দক্ষিণ এশিয়ার দেশ তো নাই, জাতিপিতা বঙ্গবন্ধুই করেছিলেন। ইউরোপের অনেক দেশ তাদের এই মেরিটাইম বাউন্ডারি নিয়ে যখন সমস্যা দেখা দেয়, আমাদের এই আইনের বলেই কিন্তু তারা অনেক সমস্যা সমাধান করেছে ইউরোপে। যা আমরা এই আইনটা, এটা আমাদের জন্য এটা জাতিপিতার দূরদর্শী একটি চিন্তা ভাবনা, যেটা আমাদেরকেও সহায়তা করেছে। এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। কাজে আমাদের নৌপথ, নৌ বন্দর যেমন অভ্যন্তরীণ, আবার বিশাল সমুদ্র সীমা আমাদের অর্জন হয়েছে। কাজে এই সব সম্পদগুলি আমাদের কাজে লাগাতে হবে, এবং আমরা আমাদের দেশটাকে সেভাবে আমরা গড়ে তুলতে চাই। চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল উপকূলীয় রুটে দক্ষ যাত্রীবাহী সার্ভিস প্রদান, কুমিরা, গুপ্তছড়া রুটে সারা বছরব্যাপী যাত্রী সার্ভিস প্রদানের লক্ষ্যে দুটি জাহাজ MV তাজউদ্দিন আহমেদ ও MV আইভি রহমান নির্মাণ করা হয়েছে। নিরাপদে এই উপকূলীয় দ্বীপে আমাদের যাত্রীরা যাতায়াত করতে পারবে, সুরক্ষিত থাকবে, এবং দ্বীপাঞ্চলীয় যে ভূখণ্ড তার সঙ্গে আমাদের যোগাযোগটাও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সন্দ্বীপে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ দিয়েছি, এবং আমরা আরও অনেকগুলি দ্বীপেই আমরা সেই সমুদ্র তলদেশ থেকে কেবলের মাধ্যমে আমরা বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। আর যেখানে আমাদের বিদ্যুৎ লাইন নেই সেখানে আমরা সোলার প্যানেল দিচ্ছি। সবচেয়ে বড় সোলার প্যানেল কিন্তু আমরা সন্দ্বীপে দিয়েছি। অর্থাৎ একদিকে বিদ্যুৎ মানুষের ঘরে পৌঁছে দেওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, যা আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখে। দেশের নৌপরিবহন ব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে 3টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ, উপকূলীয় ও সমুদ্রপথে চলাচলরত সকল প্রকার দেশি বিদেশি জাহাজের সার্বিক নৌ নিরাপত্তা বৃদ্ধি সহ দেশের অর্থনৈতিক উন্নয়নও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার মাধ্যমে এতে আমাদের দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পিছিয়ে পড়া মানুষ আসলে সকলে সবসময় একটু 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রতি একটু বৈরী মনোভাব ছিল তাদের। কাজে ওই অঞ্চলের মানুষের হয়তো একটা মাত্র ফসল হতো, তাও বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে যেত। মানুষের জীবন জীবিকার পথ ছিলই না বলতে গেলে, খুবই সীমিত ছিল। সবসময় একটা দারিদ্রের কষাঘাতে তারা জর্জরিত হতো। যাক, আমরা সরকারে আসার পর এই দক্ষিণ অঞ্চলের আমরা সারা বাংলাদেশেরই আমরা উন্নয়ন করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মন্ত্রীকে দিয়েছি একেবারে উত্তরবঙ্গ থেকে, যাদের বড় বড় নদী দেখারই সুযোগ হয় না, তাদেরকে আমি নিয়ে আসছি। অর্থাৎ বাংলাদেশটা আমাদের, সবাই সবাইকে চিনুক। এর পূর্বে দিয়েছিলাম ঠাকুরগাঁও থেকে, এবার দিয়েছি দিনাজপুর থেকে। কারণ আমি চাই যে পুরো অঞ্চল তারা ঘুরে দেখুক, এবং এই অঞ্চলের মানুষ কীরকম কষ্টে থাকে আর তাদের কষ্টটা যাতে দূর করা যায় সেই জন্য এই ব্যবস্থা। সে কারণে এবার আমরা উত্তর থেকেই নিয়ে আসি। আর তাছাড়া আমরা আমাদের অবশ্য পানি সম্পদে দিয়েছি একেবারে বরিশালের মানুষ, যাতে ঠিকভাবে উন্নতিটা হয়। তো যাক, আমি এটুকু বলবো, এর পূর্বে অবশ্য যিনি ছিলেন উনি আমাদের দক্ষিণেই ছিলেন। তো দক্ষিণ পশ্চিম অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নটা যাতে হয়। আর তাছাড়া আমরা পদ্মা সেতু তৈরি করছি। এই পদ্মা সেতু নির্মাণ করার সাথে সাথে এখানে আমরা রেল সংযোগ দিচ্ছি, এবং আমাদের আরেকটা পরিকল্পনা রয়েছে যে আমাদের রেল সংযোগটা আমরা একেবারে সেই দক্ষিণ অঞ্চলে নিয়ে যাব, পায়রা বন্দর পর্যন্ত যাতে যায় তার জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমরা এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, প্রজেক্ট তৈরি করার কাজও আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যখনই পদ্মা সেতু হয়ে যাবে এবং নদী পথগুলি আরও সচল হবে, দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন জীবিকা যাতে উন্নতি হয়, এবং আমরা আমাদের পণ্য পরিবহন এবং পণ্য রপ্তানি বা অভ্যন্তরীণ পণ্য পরিবহন যাতে নৌপথে হতে পারে, সব দিকে বিবেচনা করেই আমি নিজে উদ্যোগ নিয়েছিলাম পায়রা বন্দর তৈরি করা। যদি এটা পায়রা নদীর তীরে না, কিন্তু আমি নামটা দিয়েছি পায়রা। পায়রা তো শান্তির প্রতীক, সেই জন্য এই নামটা দিয়েছিলাম। কাজে এই পায়রা বন্দরটা নির্মাণ, এবং সেখানে আপনারা জানেন যে একটা বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে নির্মাণ হয়েছে। আরও পরিকল্পনা আছে ওই অঞ্চলে আমরা একটা জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে। আবার
জাহাজ রিসাইক্লিং অর্থাৎ জাহাজ ভাঙা, সেই ধরনেরও পরিকল্পনা আমাদের অনেক রয়েছে। কাজে আমি এটুকু মনে করি যে পায়রা বন্দর নির্মাণের ফলে ওই অঞ্চলে যথেষ্ট কর্মকাণ্ড হচ্ছে, আর সেই হিসেবে এই বন্দর গড়ে তোলা লক্ষ্যে টার্মিনাল, সংযোগ সড়ক এবং আন্দারমানিক ব্রিজ নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি। কারণ এখানে রামনাবাদ এবং তারপরই হচ্ছে আন্দারমানিক নদী, কাজে পায়রা নদী, তারপরে হচ্ছে রামনাবাদ নদী, তারপরে হচ্ছে আন্দারমানিক নদী। এটা ঘিরেই একটা সড়ক যোগাযোগ যাতে হয় তার ব্যবস্থাটাও কিন্তু আমরা নিচ্ছি। এভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই প্রথমবারের মতো বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড আমাদের কারো কাছে যেন হাত পাততে না হয়, আমি যেন নিজেদের অর্থ ব্যয় করতে পারি। কারণ একসময় আপনারা জানেন যে পদ্মা সেতু নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এবং তখন আমরা বলেছিলাম যে কারো অর্থ না, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, বাংলাদেশের জনগণের দোয়া এবং আল্লাহর দোয়ায় আমরা সেই পদ্মা সেতু নিজের অর্থায়নে তৈরি করছি। এখন আমরা একটা ফান্ড, আমাদের যে রিজার্ভের টাকা, সেই রিজার্ভের টাকা দিয়েই আমরা আলাদা একটা ফান্ড তৈরি করছি, যেটা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ফান্ড নামে অভিহিত। এবং সেই ফান্ড থেকে প্রথম যে অর্থটা বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা আমরা পায়রা বন্দরের যে ক্যাপিটাল রেজিং হবে, সেই ক্যাপিটাল রেজিংয়ের টাকাটা আমরা এই ফান্ড থেকে দিয়ে আমরা, যদিও আমরা এটা বেলজিয়ামের সাথে আমাদের চুক্তি আছে, তারা করছে, আমরা এখানে আমাদের অংশটা আমরা নিজেদের টাকা দিয়েই করা শুরু করে দিচ্ছি। এই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি যাতে বাংলাদেশকে আর কখনো পরমুখাপেক্ষী হতে না হয়, কারণ মুখের দিকে তাকিয়ে যেন চলতে না হয়। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, নিজের পায়ে দাঁড়াবো আর সম্মান নিয়ে চলবো, এটাই হচ্ছে আমাদের চিন্তা। আমরা চাই আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি হোক। আমি জানি করোনা ভাইরাসের কারণে কিছুটা আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবু এই ক্ষতি আমাদের নিজেদেরই পুষিয়ে নিতে হবে। তার জন্য বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা করে যাচ্ছি। আর নদীগুলিকে বাঁচাতেই হবে আমাদের। ইতিমধ্যে আমরা যেমন চিলমারি এলাকায় নদী বন্দর, একসময় এই বন্দর যথেষ্ট চালু ছিল, আমরা সেই নদী বন্দর নির্মাণ, বাঘাবাড়ি নদী বন্দর আধুনিকায়ন, গোমতী নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার, ঘাঘট, ঝিনাই, বংশী নদীর নাব্যতা বৃদ্ধি, সিলেট এবং কক্সবাজারের নদী বন্দর এলাকা টার্মিনাল সহ বন্দর সুবিধাদি নির্মাণ, আরিচা নরাধব ফেরি সার্ভিস চালুকরণ, হাওর অঞ্চলে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, সাঙ্গু, মাতা মুহুরী নদী ও রাঙামাটি থেগামুখ নৌপথ খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। আবার খুলনা বিভাগে নদীগুলোর নাব্যতা উন্নয়ন, ঢাকা শহরের চারপাশে আমাদের বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, শীতলক্ষা, বালু, পুংলি, এই সমস্ত নদীগুলির আবার নাব্যতা ফিরিয়ে আনা। অনেক জায়গায় দখল হয়ে গেছে, সেগুলি বেদখলগুলিকে আবার পুনরুদ্ধার করা এবং সেগুলিকে যাতে নৌ চলাচলটা বৃদ্ধি পায় আর পানি প্রবাহটা বৃদ্ধি পায়, যা আমাদের প্রকৃতি ও পরিবেশটা রক্ষা করবে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। আর সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটো উদ্ধারকারী ও সহায়ক জলযান, আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী পানি আবর্জনা মুক্ত করার লক্ষ্যে সহায়ক জলযান, রিভার ক্লিনিং ভেসেল সংগ্রহ, চট্টগ্রাম হাতিয়া থেকে ভাষাঞ্চলের সাথে নৌ যোগাযোগ উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম এলাকার নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার, এবং নারায়ণগঞ্জের খানপুর অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ, এই বিভিন্ন কাজগুলি কিন্তু আমরা করে যাচ্ছি। নৌপথের সঠিক ও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদের পণ্য পরিবহন সহজ হবে, আর আমরা চাচ্ছি এটা আরও শক্তিশালীভাবে গড়ে উঠুক। বাংলাদেশ বদ্বীপ, এই বদ্বীপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা প্ল্যান করেছি, আমরা ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ 2100 সাল পর্যন্ত একটা পরিকল্পনা কাঠামো আমরা তৈরি করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি, যাতে করে আমাদের ডেল্টা মানে আমাদের এই বদ্বীপটা যেন সুরক্ষিত হয়, উন্নত হয়, এই অঞ্চলের মানুষ যেন আর কখনো
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়, সার্বিকভাবে দেশের মানুষের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা করে দিয়ে গেলাম। আমাদের পরে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবেন নিশ্চয়ই তা অনুসরণ করবেন, সেটাই আমরা চাচ্ছি, যাতে আমাদের আমদানি রপ্তানি সব কিছু মানে বৃদ্ধি পাবে। আজকে আমি জানি যে আমাদের এই কোভিড-19 মহামারী আমাদের দেশের মানুষকে সত্যি খুব কষ্ট দিচ্ছে, তা আমরা সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত, অতি দরিদ্র, কর্মহীন বা দিনমজুর বা যারা এখনও কাজ করতে পারছেন না, রিক্সা, ভ্যান, পরিবহন শ্রমিক, কৃষক এবং স্বল্প আয়ের মানুষ, ইতিমধ্যে 36,50,000 অসহায় মানুষের জন্য 2,500 টাকা করে নগদ সহায়তা আমরা প্রদান করেছি। তাছাড়া এই রোজার মাঝে আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের একটা কথা আমি একটু বলবো, আমাদের দেশে 6 ঋতুর দেশ, কাজে প্রতি 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়। যেমন এখন কালবৈশাখীর সময়, যখনই যারা চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। সবথেকে দুঃখজনক যে আমাদের যারা এই মানে নৌযানগুলি চালান বা পরিচালনা করেন বা যারা ব্যবসাও করেন, যাত্রীদের সুরক্ষা যেমন তাদের দেখতে হবে, আবার যাত্রীদেরকেও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে, যে একটা নৌযানে কতজন মানুষ উঠতে পারে, চড়তে পারে। ঠেলাঠেলি করে সব একসাথে বেশি উঠতে যেয়ে তারপর একটা অ্যাক্সিডেন্ট হবে আর নিজেদের জীবনটা চলে যাবে। এ ব্যাপারে সবাইকেই একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই করোনাটা যাতে সারা বাংলাদেশ ছড়িয়ে না পড়ে সেজন্য সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই আপনারা করবেন না, কারণ এই যাতায়াতটা করতে গেলেই হয়তো কে যে সংক্রামিত আপনি জানেন না, কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোকে এই করোনা সংক্রামিত করবে এবং তাদের জীবন নিয়ে সমস্যা দেখা দেবে। তো সেটা যাতে না হয় সেজন্যই আমরা কিন্তু এই যাতায়াতটা সীমিত করার পদক্ষেপ নিয়েছি, কিন্তু সেই সাথে সাথে দেশের মানুষের জন্য আর্থসামাজিক কর্মকাণ্ডগুলি অব্যাহত থাকে, সেটাও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলে যে সেটা করে, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সেই সাথে সাথে মানে একটা তাড়াহুড়ো করে যেতে যেয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, যে মানুষগুলির জীবন চলে যায় আর যারা আপনজন হারিয়ে বেঁচে থাকেন তাদের কষ্টের কথাটা একবার আপনারা চিন্তা করবেন। কাজে এটুকু ধৈর্য ধরতে হবে, যে কোনো একটা বিপদ আসলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সেই সবরটা সকলকেই করা উচিত এবং নিয়মগুলি মেনে চলবেন, সেটাই আমরা চাই। আর তাছাড়া আমাদের যেসব নৌযান চলাচল করে আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। এই রেজিস্ট্রেশন না থাকার কারণে অনেক সময় কে কার কি ক্ষতিপূরণের কী ব্যবস্থা সেগুলি করা যায় না। আর যেহেতু আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা মেরিন একাডেমি তৈরি করে দিয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আমরা উপযুক্ত ট্রেনিং দিচ্ছি, আবার আরও উন্নত ট্রেনিং দেশে এবং বিদেশে বা সমুদ্রপথেও যাতে কাজ করতে পারে। আমরা কিন্তু মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিও করে দিয়েছি। আর মেরিন একাডেমি, আরও কয়েকটি মেরিন একাডেমি এখনই আমরা কিছু আজকেও আমরা 4টি মেরিন একাডেমি, যেমন পাবনা, বরিশাল এবং রংপুর, সিলেটে, সেগুলো আমরা উদ্বোধন করছি। কিন্তু এভাবে আমরা মেরিন একাডেমিও করে দিচ্ছি। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই জলযান যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টও কমে যাবে। তো সেই দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। একটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা, আর নৌকা বা নৌযানে চলতে গেলে কিন্তু কতগুলি নিয়মও মেনে চলতে হয়। হয়তো এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সবাই একদিকে ঝুঁকে গেলেন সেটা দেখতে, সেখানেই কিন্তু নৌকা ডুবে হয়ে যেতে পারে বা লঞ্চ ডুবে যেতে পারে। কাজে এই নিয়মগুলি সব মেনে চলা এটা একান্তভাবে অপরিহার্য, কাজে সেদিকে সবাই মিলে দৃষ্টি দেবেন।
আর এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন তারা যারা একটু দুস্থ তাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আরও বেশি মানে সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। কাজে এভাবে আপনারা সবাইকে নিজেরা সুরক্ষিত থাকেন, আর নৌযানে যাতায়াতকারী এবং পরিচালনাকারী সবাইকেই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে। বাংলাদেশ এখন জাতির পিতা মাত্র ৩.৫ বছরের মধ্যে এই দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করে রেখে গিয়েছিলেন। এরপরে কিন্তু ২১ বছর যারা এসেছিল তারা কিছুই তেমন করতে পারেনি। কিন্তু জাতির পিতার সেই আদর্শ নিয়ে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে আমরা কিন্তু বাংলাদেশকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছি। ২০০৮-এর নির্বাচনী ইশতেহারে আমাদের লক্ষ্য ছিল, আমরা রূপকল্প দিয়েছিলাম যে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং সেটা আমাদের ধরে রাখতে হবে। তাই আমার অনুরোধ যে ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আর এই মহামারী সারা বিশ্বব্যাপী, এ সময় অন্তত আমাদের দেশের মানুষের জন্য খাদ্যাভাব না হয়, কষ্ট না হয়, সেদিকে সকলকেই মানে দৃষ্টি দিতে হবে। আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলব, কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে জানতেন, চিনতেন এবং কিভাবে বাংলাদেশের উন্নতি হবে সেই দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। আর সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে চলছি। ইনশাল্লাহ আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। সবাইকে রমজান মাসে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ঈদেরও আমি শুভেচ্ছা জানিয়ে আমি যে এখন যে কয়টা কাজ আমরা করছি, একটা হচ্ছে টিএস ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই প্রশিক্ষণ জাহাজ, 20টি কাটার সেকশন ড্রেজার, 83টি বিভিন্ন ধরনের জলযান নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকার নির্মিত ড্রেজার বেস, স্পেশাল ইন্সপেকশন ভেসেল পরিদর্শী, পায়রা বন্দর এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত 500টি পাকা বাড়ি, চট্টগ্রাম সন্দ্বীপ হাতিয়া বরিশাল উপকূলীয় রুটে যাত্রীবাহী জাহাজ পরিচালনাকে 2টি যাত্রীবাহী জাহাজ এমভি তাজউদ্দিন এবং এমভি আইভি রহমান এবং পাবনা বরিশাল রংপুর ও সিলেট 4টি মেরিন একাডেমি। এগুলি সবই আমি জনগণের স্বার্থে, কাজে এগুলি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।